নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। আপনারা এখন তো অনেক বিস্ময়ের মধ্যে রয়েছেন যে ভারতীয় ফুটবল হবে কি হবে না। হ্যাঁ, বাংলার ফুটবলের কি অবস্থা, ভারতীয় ফুটবলের কি অবস্থা, সবকে এক সাইডে রেখে, হ্যাঁ, এক সাইডে রেখে যখন আরেকটা জায়গায় ক্রাইসিস চলছে, সেই জিনিসটার ব্যাপারে তো এক্সপেরিমেন্ট হচ্ছে, ডিসকভারি হচ্ছে যে কি হবে, রোজ না হবে, কি না হবে, কে আইসিএল এর বাজেট করবে, কে বাংলার ফুটবলকে তুলে নিয়ে যাবে, সব কিছুকে সাইডে রেখে এমন একটা লোকের সঙ্গে লোকের সাক্ষাৎ শোনাই, যিনি আমাদের ভারতীয় ফুটবলকে ভালো করেই দেখেছেন, বাংলার ফুটবলকেও দেখেছেন, এবং সেই সাক্ষাৎকারে আপনাদের পুরো বক্তব্য শোনাই যে কী করে ভারতীয় ফুটবলের ফিউচার টু পাস্ট, প্রেজেন্ট টু লাস্ট, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস শুরু থেকে শেষ অবধি বলি। আপনাদের হয়তো ভালো লাগবে, এবং আশপাশ পরিবেশেও, হ্যাঁ, পরিবেশটাও ভারতীয় ফুটবলের কীরকম আপনারা ভালো করে বুঝতে পারবেন। তাই এই ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আচ্ছা, যে ব্যক্তিটার কথা বলছি সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের বাংলার ক্লাব, তার ম্যানেজার অথবা কোচ অস্কার ব্রুজো এখন থাইল্যান্ডে আছে, এবং একটি ইন্টারভিউ তাকে করা হয়েছে, একটি বিশেষ ইন্টারভিউটা খুবই 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 ইন্টারেস্টিং। আপনারা শুনুন ভালো করে। সামু অথবা সামু পাবলু টাইপের কেউ একজন আছে, পাবলো, তিনি ইন্টারভিউ করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, প্রথমত অস্কার, আমাদের জিজ্ঞেস করতে হবে তুমি এখানে এখন কোথায় আছো, তুমি ভারতে নেই তাই না? তিনি জিজ্ঞেস করেছেন, পাবলো বলে একজন, তিনি ইন্টারভিউ করছেন। অস্কার জানিয়েছেন, ঠিক বলেছেন, আমি বর্তমান ছুটিতে কাটাতে থাইল্যান্ড আছি, যা আমাদের প্রতিযোগিতামূলক ক্যালেন্ডারকে ঘিরে অনিশ্চয়তা এবং জুলাই মাস থেকে আমরা যে বিভিন্ন পরিবর্তনের মুখোমুখি হয়েছি তার সরাসরি ফলাফল। তবে তিনি জানাচ্ছেন যে তিনি এখন এক্সস্টেড, তিনি এখন অনেক প্রতিযোগিতামূলক খেলেছেন, এবং এই ক্যালেন্ডারটা হেক্টিক রয়েছে, এবং এখন ভারতীয় ফুটবলের সেরকম কিছু নেই, তিনি থাইল্যান্ডে আছেন, ভালো করে চিল করছেন। হ্যাঁ, তার এইটাই বক্তব্য। আবার যিনি সামু জিজ্ঞেস করেছেন, আমাদের শ্রোতাদের জন্য ভারতের ফুটবলের প্রতি আবেগকে আপনি কিভাবে বর্ণনা করবেন, বিশেষ করে লিগটি যে পরিস্থিতিতে রয়েছে। এক্স্যাক্টলি, এটা তো আমাদের সবার জানার কথা। দেখা যাক অস্কার ব্রুজো কী বলেন। অস্কার ব্রুজো বলেছেন, আমরা একটি সংকটময় মুহূর্তে আছি। এক্স্যাক্টলি, 14 বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রিমিয়ার লিগ স্টাইলের উৎপাদনের সাথে একটি উচ্চ বিনিয়োগ ফ্র্যাঞ্চাইজি মডেল হিসাবে প্রচলিত হয়েছিল। এক্স্যাক্টলি ঠিকই তাই, তবে 14 বছর ইনি বলেছেন, আমার যতদূর সম্ভব মনে হয় তো 12-11 বছর টাইপের হয়েছিল। যাই হোক, সেই চুক্তিতে গত গ্রীষ্মে শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা চুক্তির কথা বলেছেন সেহেতু ঠিকই 14 বছর হয়েছিল। যাই হোক, সেই চুক্তিতেই গত গ্রীষ্মে শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা এক অচল ব্যবস্থার মধ্যে আছি। ফেডারেশন বাকি মৌসুমের জন্য লিগ ফরম্যাটটি স্পষ্ট করেনি, এবং আমরা ভারতীয় ফুটবল কোন দিকে যাবে, আমাদের ভারতীয় ফুটবল কোন দিকে যাবে তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। এবং তিনি জানিয়েছেন যে তিনি অপেক্ষায় আছেন, এবং তার মানে হচ্ছে ইস্টবেঙ্গলকে তিনি আবার কোচ করাতে চান, আবার ঠিক সেই ফর্মেই ফিরবেন, কোথাও তিনি যাচ্ছেন না। অর্থাৎ ইস্টবেঙ্গল যেভাবে এখন গত 5-6 বছর থেকে যেভাবে উঠে দাঁড়িয়েছে, সেরকমই রেজাল্ট তিনি আরও দেখাবেন ইস্টবেঙ্গলের কোচ হয়ে। আচ্ছা, আবার তিনি শামু যিনি ইন্টারভিউ করছেন, তিনি বলেছেন, জাতীয় লিগ বন্ধ থাকায় দল ও খেলোয়াড়রা কীভাবে নিজেদের প্রতিযোগিতামূলক ভাবটা রেখেছেন। অস্কার ব্রুজো জানিয়েছেন, আমরা সুপার কাপ, ডুরান্ড কাপ, এশিয়ান অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ জানেন আপনারা, এবং আইএফএ এর মতো বিভিন্ন টুর্নামেন্ট খেলে কোনো মতে চালিয়ে যাচ্ছি। এই অনিশ্চয়তামূলক মানুষকে প্রভাবিত করতে শুরু করেছে। কিছু খেলোয়াড়কে ইতিমধ্যেই দল বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন, যেন আপনারা দেখেছেন। বরহা কিন্তু দল বদলায়নি, কিন্তু বরহা আমাদের ইন্ডিয়ান ফুটবল ছেড়ে চলে গেছে, এফসি গোয়া ছেড়ে দিয়েছে। আমাদের বলা হয়েছে যে জানুয়ারি শেষে সম্ভবত একটি নতুন ফরম্যাট ঘোষণা করা হবে। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানাই। তিনি বলছেন, অর্থাৎ কোচ নিজের থেকে যখন বলছে, তার মানে নিশ্চয়ই টিমের মধ্যে আলোচনা হয়েছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে, তার মানে জানুয়ারির শেষে বলেছে। দেখা যাক কি হয়, মনে হয় জানুয়ারির শেষে কিছু একটা হতে চলেছে, যাতে আমরা আবার প্রতিযোগিতা শুরু করতে পারি। জানুয়ারির শেষে বলেছেন তিনি আইএসএল হবার একটা সম্ভাবনা হবে। আচ্ছা, তারপরে আবার শামু জিজ্ঞেস করেছে, ভারতে স্প্যানিশদের ব্যাপক উৎপত্তি
বিদেশি খেলোয়াড়ের 33% এবং 14 জন ম্যানেজারের মধ্যে 8 জনই স্প্যানিশ। এর কারণ কি? অস্কার বুজো নিজেই তো স্প্যানিশ, তাই না? অস্কার বুজো 2014 থেকে 2016 সালের মধ্যে রবার্টো কার্লোস এবং আনলেকোর মতো তারকদের দিয়ে লিগকে জনপ্রিয় করার জন্য বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এর শুরু হয়েছিল। সময়ের সাথে সাথে ভারত বুঝতে পেরেছে যে তাদেরকে ক্লাব কাঠামো এবং যুব উন্নয়নে বিনিয়োগ করতে হবে। এখন এখানে একটি স্প্যানিশ লবি তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্প্যানিশ লবি একটা তৈরি হয়েছে আমরা কিন্তু যারা ফুটবল ফলো করেন ইন্ডিয়াতে বুঝতে পারছেন, যেখানে আমরা এক অপরকে রক্ষা করি এবং সাহায্য করি। ইম্পর্টেন্ট পয়েন্ট। উদাহরণস্বরূপ, এই অনিশ্চিত সময় ইস্টবেঙ্গলে আমার অধিনায়ক সাউল আন্তর্জাতিক এবং স্থানীয় খেলোয়াড়দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ। এক্স্যাক্টলি, অপরকে রক্ষা করি এবং সাহায্য করি। উদাহরণস্বরূপ বলেছেন তিনি, হ্যাঁ, খেলোয়াড়দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করছে সাউল ক্রেসপো, লিডার ক্যাপ্টেন। ইস্টবেঙ্গল ফ্যান্সদের খুবই ভালো লাগবে এটা। আচ্ছা, শামু আরও জিজ্ঞেস করেছে, এটা একটু আউটসাইড অফ ফুটবল কিন্তু ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার ড্রেসিং রুম সামলানোর সময় আপনি সবচেয়ে বড় সাংস্কৃতিক পার্থক্যগুলো কী কী খুঁজে পেয়েছেন? এটা যারা কালচার হেরিটেজ বোঝেন ফুটবলের সঙ্গে অ্যাড করে তাদেরকে খুবই প্রভাবিত করবে এই উত্তরটা। অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশের মতো জায়গায় প্রার্থনার জন্য অনুশীলন বিরতি দিতে হয়, অথবা রমজান মাসে প্রচণ্ড গরমে খেলোয়াড়রা রোজা খেয়ে ম্যাচ খেলে, তখন পরিস্থিতি সামলাতে হয়। সাধারণত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সেই ল্যাটিন প্রতিযোগিতামূলক মানসিকতার অভাব দেখা যায়, যা আমরা ইউরোপ বা দক্ষিণ আমেরিকায় দেখি। আপনাকে শিখতে হবে কীভাবে তাদের চাপ দিতে হয়, কারণ তারা সেই উচ্চ গতির সাথে অভ্যস্ত নয়। এক্স্যাক্টলি, এখন আমাদের প্লেয়ারের সেই গতির সঙ্গে আমরা করতে পারিনি, আমরা সংযোগ ঘটাতে পারিনি। কিন্তু অস্কার বুজো এটা অনেকটা বসুন্ধরা কিংসে যখন ছিলেন সেই বাংলাদেশের পিরিয়ডের কথাটা বলেছেন। তো আমাদের ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারেও খানিকটা এটা ঠিকই, তবে বেশিরভাগটা তিনি বাংলাদেশের হয়েই বলেছেন। আচ্ছা, শামু আবার জিজ্ঞেস করেছে কৌশলগতভাবে সেখানকার ফুটবল ইউরোপের ফুটবলের থেকে কীভাবে আলাদা। অস্কার বুজো জানিয়েছেন, সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো ম্যাচের শেষে 20 মিনিট সাধারণত এন্ড টু এন্ড আক্রমণ পাল্টা আক্রমণ। এক্স্যাক্টলি, কাউন্টার অ্যাটাক খেলায় পরিণত হয়। কৌশলগত শৃঙ্খলা প্রায় ভেঙে পড়ে এবং 80% থেকে 90% ম্যাচের ফলাফল সেই বিশৃঙ্খল সময়ে নির্ধারিত হয়। এক্স্যাক্টলি, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, ম্যাক্সিমাম আইএসএল ক্লাব এই সেই লাস্ট দেখবেন ওই 15 to 20 মিনিটসের মধ্যে একটা দাপিয়ে একটা এমন জিনিস ঘটায়, হয়তো অঘটন ঘটায় কিংবা মোহনবাগান ঘটায়। ইস্টবেঙ্গলের থেকে এটা বারবারই হয়। এটা একটা ক্রুশিয়াল টাইম, আর এর মধ্যে বোঝাই যায় না কোথায় কী পজিশন, কী ট্যাকটিক্স, অল আউট খেলে সব। স্প্যানিশ কোচ হিসেবে আমরা আধিপত্য বিস্তারে, আবার অস্কার বুজো বলছেন, আধিপত্য বিস্তার করতে এবং প্রতিপক্ষের অর্ধে খেলতে চাই, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ স্থানীয় সেন্ট্রাল ডিফেন্ডাররা প্রায় জায়গা কভার করতে হিমশিম খায় বা তাদের প্রয়োজনীয় গতি ও শক্তির অভাব থাকে। ডিফেন্ডারদের এখানে খাটতে হবে, অস্কার বুজো তাই মনে করেছে। আচ্ছা, আবার শামু আবার জিজ্ঞেস করেছে যে আপনার সীমিত বিদেশি খেলোয়াড়ের কোটা দিয়ে আপনারা কীভাবে সিদ্ধান্ত নেন যে কোন পদের জন্য খেলোয়াড় নেবেন। অস্কার বুজো জানিয়েছেন, প্রায় সবাই দলের মেরুদণ্ড শক্তিশালী করার জন্য বিদেশিদের ব্যবহার করে, বিশেষ করে সেন্টার ব্যাক এবং স্ট্রাইকারদের জন্য। একজন স্থানীয় ভারতীয় স্ট্রাইকার বা সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজে পাওয়া খুবই কঠিন, সত্যি কথা। তাই এই গুরুত্বপূর্ণ পদগুলি আন্তর্জাতিক খেলোয়াড়দের দিয়ে পূরণ করা হয়। এর ফলে প্রায়শই স্থানীয় খেলোয়াড়দের এমন অবস্থান মানিয়ে নিতে হয় যা তাদের জন্য স্বাভাবিক নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। সুনীল ছেত্রীর অভাবে পারফেক্ট স্ট্রাইকার কিন্তু আমরা এখনও খুঁজে পাচ্ছি না। অনেক জায়গা আছে যেটা আমরা এখনও পারছি না, হয়তো পাচ্ছি, কিংবা সেইভাবে আমাদের ব্যাকআপ থাকছে না। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা ডার্বি নিয়ে। মোহনবাগানের বিপক্ষে কলকাতা ডার্বি সম্পর্কে আমাদের বলুন। এটি কি রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ মতোই তীব্র? তবে এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ না দিয়ে বার্সেলোনা দিতেই ভালো হতো। সামু যে ইন্টারভিউ করছে, দেখা যাক কী হয়, অস্কার বুজো কী বলে। এটা ভয়ঙ্কর। একসময় 1,10,000 দর্শক নিয়ে এটি একটি বিশ্ব রেকর্ড করেছিল। বর্তমান নিরাপত্তার কারণে দর্শক সংখ্যা প্রায় 70,000 বা 80,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। প্রতিদ্বন্দ্বিতা এতটাই গভীর যে অনেক ভক্ত লিগ শিরোপা জেতার চেয়ে ডার্বি জেতাকেই বেশি পছন্দ করে। যা হয়ে আসছে সেটাই বলেছে, এটার মধ্যে কোনো বিস্ময়কর ব্যাপার নেই। আচ্ছা,
শামু আবার জিজ্ঞেস করেছে, ব্যক্তিগতভাবে এই যাত্রার সবচেয়ে কঠিন অংশ কী ছিল? অস্কার বুঝে জানিয়েছেন, এত বছর ধরে পরিবার এবং বন্ধুদের থেকে দূরে থাকা কঠিন, এবং প্রতি বছর এটি আরও কঠিন হয়ে ওঠে। স্থানীয় খাদ্য ব্যবস্থা একটি চ্যালেঞ্জ, কারণ এতে ভাত এবং রুটির মতো কার্বোহাইড্রেট খুব বেশি থাকে। তাই আমাদের খেলোয়াড়দের সাথে কাজ করতে হবে যাতে তারা পেশাদার পুষ্টি বুঝতে পারে। আমার এখন 2 বছরের একটি মেয়ে আছে, তাই বাড়ি কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা বেড়ে যায়। তাই বলেছেন এখানে অস্কার বুজো। আপনি কি শীঘ্রই নিজেকে স্পেনে কোচ হিসাবে ফিরে আসতে দেখছেন? এটা একটা ক্রুশিয়াল ব্যাপার। আমি নিশ্চিত নই। এশিয়ায় আমার খুব ভালো খ্যাতি রয়েছে এবং আমি 50,000 বা 7,000 ভক্তের সামনে খেলতে অভ্যস্ত। শুরু করে স্পেনে ফেরায় যাওয়া এখন আমার পছন্দের বিষয় নয়, যদিও আমি শেষ পর্যন্ত আমি আমার পরিবারের কাছাকাছি থাকতে চাই, তিনি জানিয়েছেন। অর্থাৎ বন্ধুরা, একটা অনেক লং ইন্টারভিউ, কিন্তু অস্কার বুজোর অনেক অনেক কিছু খুঁটিনাটি দিক বোঝা গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি বিস্তারিত কিছু বলতে চাই না। ভালো লাগলে, অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারটা করে দেবেন। ধন্যবাদ। অনেক কষ্ট করে বানাই, একটু দেখবেন। ধন্যবাদ।